আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের খবরের স্টুডিওতে। আজকে আমাদের বাংলাদেশের খবরের স্টুডিওতে আমরা যে আলোচনাটি করতে যাচ্ছি সেটি আমাদের বর্তমান সময়ে শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে। আমাদের সাথে আজকে আছেন এক্সিলেন্স বাংলাদেশের অপারেশন ডিপার্টমেন্টের হেড নাইম মুনতাজির, এবং সাথে আছি আমি মোহাম্মদ খসরু, এক্সিলেন্স বাংলাদেশের ব্র্যান্ডিং এবং মার্কেটিং ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি। আমাদের আজকের এই পুরো আয়োজন জুড়ে আমরা কথা বলবো এমন একটি শো নিয়ে, যে শোটি আমাদের বর্তমান সময়ে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্সিলেন্স বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য, এক্সিলেন্স বাংলাদেশের সদস্যদের জন্য এটি অন্যরকম একটি মাইল ফলক হিসেবে দাঁড়িয়েছে এই মুহূর্তে, এবং সেটিকে ভবিষ্যতে আরও বড় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন নাইম মুনতাজির ভাইয়ার কাছে আমরা যাব। তার আগে আপনাদেরকে ছোট্ট করে জানিয়ে দেই, সেটি হচ্ছে স্কিল সেট শোডাউনটা আসলে কি। এই ইভেন্টের মাধ্যমে এক্সিলেন্স বাংলাদেশের সদস্যরা একটি কার্যক্রমের ট্রেনিং পাওয়ার পরে তারা আসলে সেটিকে কিভাবে ইমপ্লিমেন্টেশনে নিয়ে যাবেন এবং সেগুলোকে বাস্তব জীবনে ব্যবহার করবেন, সেটির পুরো প্রেক্ষাপটের একসাথে একটি ইমপ্লিমেন্টেশনের জায়গায় তারা যেতে পারবে। আমরা এই সম্পূর্ণ আয়োজন নিয়ে কথা বলবো। চলে যাচ্ছি নাইম মুনতাজির ভাইয়ের কাছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ খসরু ভাই, খুবই ভালো আছি। আপনাকে বাংলাদেশের খবরে স্বাগতম এবং এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশের খবরকে এবং একই সাথে ধন্যবাদ আপনাকেও। নাইম ভাইয়া, প্রথমেই জানতে চাই স্কিল সেট শোডাউনটা আসলে কিভাবে করে আপনারা শুরু করলেন? মানে কোন চিন্তা ভাবনা থেকে আসলে আপনাদের কাছে মনে হলো যে এক্সিলেন্স বাংলাদেশে, যেটি কিনা একটি কর্পোরেট অর্গানাইজেশন এবং শিক্ষার্থী এবং কর্পোরেট দুনিয়ার সাথে ডট কানেক্ট করে, একটা ব্রিজ তৈরি করে শিক্ষার্থীর জীবন থেকে প্রফেশনাল জীবনে যাওয়ার জন্য, সেখানে আসলে আপনার কেন মনে হয়েছে যে স্কিল সেট শোডাউনের মতো একটি অনুষ্ঠান, একটি ইভেন্ট সদস্যদের জন্য সামনে আসা প্রয়োজন? ধন্যবাদ, খুব সুন্দর একটা কোশ্চেন। এই জায়গাটাতে যদি আমি বলি, স্কিল সেট শোডাউন এই পুরো জিনিসটা হচ্ছে একটা ব্রেন চাইল্ড ছিল আমাদের একজন টিম মেম্বারের। সো ওই টিম মেম্বারটা বলা মানে সে এক্সপ্রেস করা শুরু করলো যে ভাইয়া আমাদের একটা কিছু করা উচিত যেটা আমাদের এক্সিস্টিং মেম্বার আছে। আমরা তো অনেক কিছুই করি আমাদের মেম্বারদের জন্য, বাট অর্গানাইজ ওয়েতে একটা জিনিস করা উচিত, যে জিনিসটা হয়তো আমাদের প্রত্যেকটা টিম মেম্বারকে একটি আলাদা স্কিল দিবে। সো ওই ব্রেন চাইল্ডটা থেকেই আমি আমাদের হচ্ছে বেশ কয়েকজন মেম্বার আছে এখানে, আমি যদি একটু বলি, শাকিল আছে, তারপরে শুভ আছে, মিঠি আছে, এই মানুষগুলো তাদেরই ব্রেন চাইল্ড এটা। সো এই ব্রেন চাইল্ডটাকেই আমি যখন হেড অফ অপারেশন হিসেবে জয়েন করলাম, ঠিক তখন চিন্তা করলাম খুব ভালো আইডিয়া। সো কেন না আমরা যেহেতু এখন দেখতেছি যে আমাদের কর্পোরেটে যদি আমরা আসলে মানুষদেরকে ফুটপ্রিন্ট রাখতে চাই আমাদের এক্সিলেন্স বাংলাদেশে, সো সেই জায়গাটাতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একদম ইন্টারভিউ ফেস করা। এবং এখন যদি আপনি লক্ষ্য করেন খসরু ভাই, যে ইন্টারভিউগুলা অনেক ডাইনামিক হয়ে গেছে। মানে আগের দিনে যে জিনিসটা হইতো, আপনি সেই 80-র দশকে বা 90-এর দশকে দেখবেন ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে হচ্ছে তাকে নিয়ে আসা হইতো বা তাকে অফার লেটার পাঠানো হইতো, পৌঁছে দেওয়া হইতো। কিন্তু এখন কিন্তু সিনারিওটার পুরাটাই প্যারাডাইম শিফট হয়ে গেছে। অর্থাৎ এখন ক্যান্ডিডেটের অভাব নাই। ইভেন প্রত্যেকটা কোম্পানি অনেক বেশি রিক্রুটমেন্ট প্রসেসটা এত টাফ করে, কারণ তাকে তো বাদ দিতে হবে। সো ওই জিনিসটাকেই আমরা এখন দেখি, অনেকগুলো নতুন নতুন জিনিস আমাদের বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে। যেমন ধরেন আপনি ফোকাস গ্রুপ ডিসকাশন, প্রেজেন্টেশন, ডিপ ডাইভ অ্যানালাইসিস, তারপরে হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। এই জিনিসগুলো ইন্টারভিউ বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এই যে আপনি যে টার্মগুলোর কথা বললেন, আমরা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে অনেকেই এগুলো জানি না। যেমন ধরেন আপনি যদি বলেন ফোকাস গ্রুপ ডিসকাশন, এটা হয়তো অনেক মানুষের কাছে পরিচিত মনে হবে, কিন্তু আমরা কিন্তু এখন অনেক বেশি সময় বাঁচাতে চাই। কেউ যদি এফজিডি বলে তখনই আমরা ওটাকে আর ক্যাচ করতে পারি না। সো এই টার্মগুলোও বোধহয় শিক্ষার্থীদের মধ্যে পরিচিত হওয়ার প্রয়োজন, এবং সেই জন্য স্কিল সেট শোডাউনের রাইট। আমরা আসলে ওই জায়গাটা থেকেই তখন চিন্তা করছি যে এখন বাংলাদেশের মার্কেটে যেহেতু মানুষজন রিক্রুটমেন্ট প্রসেসটা একটু স্ট্রিক্ট হয়ে গেছে, সো কেন আমাদের শিক্ষার্থীরা বা আমাদের এক্সিস্টিং মেম্বার, আপনি জানেন যে আমাদের প্রায় 1000-এর মতো মেম্বার আছে, তার মধ্যে প্রায় 500 মেম্বার একদম হোল হার্টেডলি কাজ করে। সো সেই মানুষগুলো আসলে ওরাও তো চায় যে কর্পোরেটে আমি একটা ভালো ফুটপ্রিন্ট রাখবো, শুরুটা করবো একটা এমএনসি থেকে। সো এই জিনিসগুলা তাদের চাওয়ার প্রতিফলনটা ঘটানোই কিন্তু আমাদের কাজ।
সেখান থেকেই কিন্তু এক্সিলেন্স বাংলাদেশ। সো সেই জায়গাটা থেকে এক্সিলেন্স বাংলাদেশ এমন একটা প্রোডাক্ট লঞ্চ করবে যেই জিনিসটা আসলে সেই মানুষগুলোকে স্কিল করবে, এবং ওই রিক্রুটমেন্ট প্রসেসের একটা ভালো ফেজ তারা যেন আগে থাকতে একটা স্কিল্ড হয়ে ওই রিক্রুটমেন্ট প্রসেসটা দিয়ে যায় যে হ্যাঁ আমি বিজনেস কেস কিভাবে সলভ করে। একজন বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছাড়া আমরা আগে কখনোই চিন্তা করতাম না যে বিজনেস কেস সলভিং করতে হবে, যেহেতু নামটা বিজনেস, রাইট। সেখানে সিএসসির মানুষজন মনে করতে পারে যে আমাদের জন্য তো এটা না, না, বা এগ্রিকালচার, আপনি নিজেও এগ্রিকালচারে পড়েছেন, আপনার কাছে মনে হতে পারে যে এটা তো আমাদের জন্য না, রাইট। সেটা আমারও সেম ধারণা ছিল, কিন্তু আপনি যখন রিক্রুটমেন্ট প্রসেসগুলো দেখবেন তখন কিন্তু আপনাকে এই ধরনের জিনিসগুলো দিয়ে যাইতে হবে, গ্রাউন্ডের মধ্যে দিয়ে সবাইকে, রাইট। এবং ওই কেসগুলো এমনই সেট করা থাকে যে আপনি সব গ্রাউন্ডের স্টুডেন্টরাই ওখানে পার্টিসিপেট করতে পারবে। সো এই কারণে আমাদের আসলে যেহেতু শিফট হয়ে গেছে মার্কেট, সুতরাং আমাদেরকে ওই জিনিসগুলো শেখা জরুরি। ঠিক সেই জায়গাটা থেকেই আমরা আসলে উদ্যোগটা নিয়েছি। আমরা চিন্তা করেছি যে আমাদের এক্সিস্টিং যে মেম্বারগুলো আছে সেই মেম্বারগুলোকে অ্যাটলিস্ট আমরা প্রিলিমিনারি একটা টেস্ট বা কিছু স্কিল সেট দিয়ে আমরা হচ্ছে কর্পোরেটে ফুটপ্রিন্ট রাখাতে চাই আর কি। এই ইভেন্টটি আশা করছি প্রচণ্ড পরিমাণের কাজে লাগবে শিক্ষার্থীদের যারা এক্সিলেন্স বাংলাদেশে আছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউথ অর্গানাইজেশন হচ্ছে এক্সিলেন্স বাংলাদেশ। পুরো বাংলাদেশ জুড়ে তারা কাজ করে বিভিন্ন ক্যারিয়ার সামিট থেকে শুরু করে জব ফেয়ার থেকে শুরু করে, এবং স্টুডেন্টদেরকে ডে বাই ডে লার্নিং সেশনগুলোর মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে সবসময় অ্যাওয়্যার করার চেষ্টা করে যে আসলে কর্পোরেটে প্রবেশ করতে হলে, যেতে হলে আপনাকে কিসের মধ্য দিয়ে যেতে হবে। খুব সম্ভবত সেই আইডিয়া থেকেই, সেই জায়গা থেকে আরেক ধাপ এক্সিলেন্স বাংলাদেশ এগিয়ে গেল, যেখানে কিনা এক্সিলেন্স বাংলাদেশ শুধু বলছে না যে আপনাকে পাওয়ার পয়েন্ট শিখতে হবে, আপনাকে এক্সেল শিখতে হবে, মানে এক্সেলে বলতে শুধু ইনপুট দেয়া তো না, মানে অটোমেশনের কাজটি, রাইট। কিংবা পাওয়ার পয়েন্ট তো শুধু স্লাইড বানানোই না, এটাকে সুন্দরভাবে প্রেজেন্ট কিভাবে করা যায় সেটা। সো এটার ইমপ্লিমেন্টেশন যেই গ্রাউন্ডে হবে সেটি স্কিল সেট শোডাউন, যদি ভুল না করে। ভালো জায়গাটাই ক্যাচ করছেন। আমি যদি একটু ব্যাকে আসি, আমাদের এক্সিলেন্স বাংলাদেশটা আসলে এটাও আরেকজনের ব্রেন চাইল্ড, এবং সে হচ্ছে আমাদের সিইও বেনজির আবরার ভাই, সবাই চিনেন, খুবই ভালো মানুষ। সে একটা জিনিস চিন্তা করলো যে আমি যখন কর্পোরেটের মানুষগুলাকে দেখি তারা বলে যে স্কিল্ড ছেলে মেয়ে পাচ্ছি না যারা আমার হাউসে চাকরি করবে, কোন গ্রাউন্ডের স্কিল, রাইট। আবার একই সাথে যখন ভাই দেখলো যে স্টুডেন্টদের সাথে মিশে আমরা চাকরি পাচ্ছি না, চাকরির বাজারে এত এত বেকার। সো এই জায়গাটা নিয়েই আসলে কাজ করাটা শুরু হয় এক্সেলেন্স বাংলাদেশের, যে আমরা এই স্টুডেন্টদের সাথে তাদেরকে স্কিল্ড করে, প্রিপেয়ার্ড করে আমরা এই কর্পোরেটের মানুষগুলোর সাথে কানেক্ট করায় দিব, যার কারণে তারা হচ্ছে এখানে একটা ভালো মানে কানেকশন পাবে, ব্রিজ বিল্ডিং। সো ওই কাজটাই আমরা করি, মানে মানুষের স্কিলসগুলা গেইন করা প্লাস হচ্ছে তাদেরকে প্লেস করা, এই পুরো জায়গাটা নিয়ে এক্সিলেন্স বাংলাদেশ কাজ করে। ঠিক সেই জায়গাটা থেকেই যখন অপারেশন লিডটা হিসেবে জয়েন করি, ঠিক তারপরেই তখন চিন্তা করলাম যে আমাদের আসলে ডিফারেন্ট প্রোডাক্ট লঞ্চ করা উচিত, যে প্রোডাক্টগুলো ডেফিনেটলি উইদাউট কস্ট ইন্টারেস্টিং হবে, হ্যাঁ খুবই ইন্টারেস্টিং, স্কিল অ্যাকচুয়ালি তারা শিখবে এবং স্কিল ইমপ্লিমেন্টও করবে, রাইট। এইটাই সবচেয়ে বড় সেলিং পয়েন্ট, মানে যেটা হচ্ছে আমাদের স্কিলগুলো আমরা শুধু বলতেছি না যে আপনি এক্সেল শিখেন, আপনি প্রেজেন্টেশন শিখেন, আপনি এখন ক্যানভায় কিভাবে এআই দিয়ে ডিজাইন মেক করে এই জিনিসগুলো করে দেখান, রাইট। আমরা এমন একটা মডিউল সেট করছি, আমরা বিজনেস কেসকেও আনার চেষ্টা করছি, আমরা কন্টেন্ট রাইটিংকেও আনার চেষ্টা করছি, ইভেন প্রেজেন্টেশনকেও আনার চেষ্টা করছি। একটা কমন গ্রাউন্ড একজন শিক্ষার্থী যেভাবে করে ট্রেন্ড হয়, হাতে কলমে শিখে, যেটাকে আমরা কারিগরি শিক্ষা বলি। নাইম ভাই, আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গে আসবো। স্কিল সেট শোডাউনে কি কি ধাপ আসলে শিক্ষার্থীদের ফেস করতে হয়েছে, সেই ধাপগুলো যদি আপনার কাছ থেকে একটু জানতে পারি। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। স্কিল সেট শোডাউনে আমরা বেসিক্যালি একদম প্রথমে হচ্ছে আমাদের যেহেতু এটা একটু লম্বা প্রসেস, আমরা প্রায় 1 মাস ধরে পুরো প্রোগ্রামটি রান হয়েছে, সুতরাং আমাদের একদম প্রথম থেকেই আমরা কন্টেন্ট রাইটিং এই পার্টটুকুতে, কারণ কন্টেন্ট রাইটিং নিয়ে এখন অনেক মানুষ কন্টেন্টের দুনিয়া আর কি, রিমোট জবও অনেক থাকে, এক্স্যাক্টলি। সো কন্টেন্ট রাইটিং, ঠিক এরপরে আমরা বিজনেস কেস সলভিং, এবং সেই কেসের আলোকে একটা পোস্টার প্রেজেন্টেশন, আফটার দ্যাট একটা ভিডিও মেকিং, মানে সবগুলো রিলেটেড, রাইট। একটা ধাপের সাথে আরেকটা ধাপ, এক্স্যাক্টলি। আমরা ওই যে বিজনেস কেসটা দিয়েছি ঠিক সেটার আলোকেই একটা পোস্টার প্রেজেন্টেশন, সেটার আলোকেই বিজনেস কেসটা সলভ, সেটার আলোকেই একটা ভিডিও।
সো এই যে জায়গাটা এবং সিনক্রোনাইজড, আপনি চিন্তা করলে দেখবেন যে আমরা বেশ ভালো, আপনি যদি এখন আমাদের ইভেন্ট পেজটা দেখেন, আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি আমাদের টিম মেম্বারগুলো থেকে, খুবই দারুণ, তারা উৎসাহের সাথে কাজ করছে এবং আমরা যে মাইলস্টোন টার্গেট নিয়ে প্রথম শুরু করেছিলাম সেটা ক্রস করে গিয়েছে। ডেফিনেটলি সেটা অনেক বেশি ক্রস করে গেছে। নাইম ভাই, আমার জানা মতে এই পুরো ইভেন্টে আপনারা যেই কার্যক্রমগুলোকে শিক্ষার্থীদের সামনে পরিচিত করেছেন, যেমন ডিফারেন্ট সেগমেন্টগুলো, যেমন কন্টেন্ট রাইটিং, সেটার জন্য আপনারা আলাদা একটা সেশন নিয়েছেন, তারপর ভিডিও প্রেজেন্টেশন একটা আলাদা সেশন নিয়েছেন, বিজনেস কেস কম্পিটিশন কিভাবে করে রান করবে, কিভাবে করে একটা আইডিয়া ডেভেলপ করবে, সেটা নিয়ে একটা সেশন করেছেন। এই সেশনগুলোতে আপনারা শিক্ষার্থীদের সাথে কাদেরকে এঙ্গেজ করেছেন? আচ্ছা, আমরা বেসিক্যালি চেষ্টা করেছি যারা আসলে ওই ইন্ডাস্ট্রিতে বা ওই স্পেসিফিক জায়গাগুলোতে অনেক বেশি স্কিলড এবং অনেক দিন ধরে কাজ করতেছে। যেমন আপনি যদি চিন্তা করেন বিজনেস কেস সলভিংয়ের জন্য আমরা মুনাফ মুজিব চৌধুরী ভাইয়া, যিনি হচ্ছে অ্যাজেন্টেকে এখন উনি হেড অফ একটা ডিপার্টমেন্টের হেড হিসেবে দায়িত্ব পালন করতেছেন, বিজনেসটাকে দেখতেছেন উনি। সো ওই মানুষটাকে আমরা কানেক্ট করার চেষ্টা করেছি, কারণ তার এই বিজনেস কেস, এন্টারপ্রেনারশিপ, এই জিনিসগুলো নিয়ে তার জার্নিটা লং ডেজ, সো অনেক দিনের একটা জার্নি, এবং সে এখান থেকে অনেক কিছু জানে। আমরা ওই মানুষটাকে দিয়েই আমাদের এই 500 মেম্বারকে একটা সেশন করানোর চেষ্টা করেছি, যেটা দিয়ে আসলে বেসিক সবাই বুঝতে পারে যে আসলে কিভাবে একটা বিজনেস কেসকে আইডেন্টিফাই করব, প্রবলেমটাকে কিভাবে ডিটেক্ট করব, কিভাবে করব, রাইট, আমরা কিভাবে গ্যাপগুলো অ্যানালাইসিস করব, আমরা কিভাবে এটার সলিউশনে যাব। আসলে বিজনেস কেসের তো কখনো রাইট অর রং অ্যান্সার হয় না, প্রবলেমের সলিউশন, রাইট। সো ওই জিনিসটাকেই কিভাবে আমরা গ্র্যাব করতে পারি, এই কারণে আমরা মুনাফ মুজিব ভাইয়ের সহযোগিতা পেয়েছি। আমরা এরপরে মার্কেটিং বা প্রেজেন্টেশনকে কিভাবে সুন্দর করা যায়, এটার জন্য নাহিদা হাসান, যে আমাদের দীর্ঘদিন ধরে এক্সেলেন্স বাংলাদেশে কাজ করতেছে, আমার ডিপার্টমেন্টের বস, রাইট, হেড অফ মার্কেটিং হিসেবে দায়িত্ব পালন করতেছে। সো নাহিদা হাসান ভাইকে কানেক্ট করার চেষ্টা করেছি, তিনি আমাদেরকে সাহায্য করেছেন। একই সাথে আমাদের এই যে পোস্টার প্রেজেন্টেশন, আমরা দেখেছি যে আমাদের টিম মেম্বার ইন হাউস সরকার অন্তর ভাই, তিনি দীর্ঘদিন ধরে আমাদের এক্সেলেন্স বাংলাদেশে বড় একটা টিম লিড করে যাচ্ছে, ক্রিয়েটিভ টিমকে লিড করে যাচ্ছে। সো হেড অফ ক্রিয়েটিভ, সো সরকার অন্তর ভাইকে দিয়ে আমরা ডিজাইন মেকিং এবং পোস্টার মেকিং এর সেশনটা করাইছি। আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি, কারণ আমরা দেখেছি যে আমাদের কোনো দিনই একদম শেষ মুহূর্ত পর্যন্ত অডিয়েন্স ড্রপ হয় নাই। তার মানে ডেফিনেটলি তারা অনেক কিছু শিখছে, যেটা মানে পেরিফেরাল জায়গা থেকে যদি চিন্তা করি, এবং আমরা শীঘ্রই জাজমেন্টের দিকেও যাব। সো আমাদের বেশ কয়েকজন জাজও আছে, সেটা নিয়ে হয়তো যাবেন। আসছিলাম যে এই পুরো ইভেন্টের বিচার কার্য যারা করছেন তাদের সম্পর্কে জানতে চাই, কারণ এটা তো সবার কাছে একটা বড় আগ্রহের বিষয় যে এক্সেলেন্স বাংলাদেশ তো আসলে কর্পোরেট লিডারদের সাথে ওয়েল কানেক্টেড। দেখা যায় যে আমরা যখন বিভিন্ন ইভেন্ট করি, যেমন এক্সেলেন্স বাংলাদেশের বিভিন্ন ইভেন্টের প্রপোজাল সেটা আমি দেখার চেষ্টা করছি ব্র্যান্ডিং টিম থেকে। দেখা যায় আমাদের কাছে যখন কোনো একটা ক্যাম্পাস টিম বলে যে ভাইয়া আমার এই টপিকের উপরে সেশন লাগবে, আমি চোখ বন্ধ করার আগে আমার কাছে মনে পড়ে যায় যে এটার জন্য তো আমার এই ভাইয়া আছেন, কিংবা অমুক ভাইয়া আছেন, দীর্ঘদিন তার ফুটপ্রিন্টটা ওই সেক্টরে। হ্যাঁ, খুবই স্বাভাবিক। যেমন কথার কথা যে আমাকে যদি কেউ এখন বলে যে কোনো একটা বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে বা বিজনেস আইডিয়াকে আমি বাস্তবে ফাংশন করব কিভাবে, চোখ বন্ধ করলেই মুনাফ মুজিব ভাইয়ার কথা মনে আসবে। আমি যদি টেকনোলজি নিয়ে চিন্তা করি, তাহলে আমার কাছে হুট করেই মনে আসবে আপনার জিয়াউদ্দিন মাহমুদ ভাইয়ার কথা। উনি ক্রিয়েটিভ আইটির মানে জি রান করছেন, বেশ গুরুত্বপূর্ণ জায়গা। আমি যদি চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো একটা HR ডিপার্টমেন্টের ইভেন্ট, তাহলে আমাকে একটা HR ডিপার্টমেন্টের স্পেশালিস্ট বা এক্সপার্ট মানুষ আছে অনেক। আমি চোখ বন্ধ করলেই আফিয়া আলো আপুর কথা মনে আসবে, আমি চোখ বন্ধ করলে লাইলা আপুর কথা মনে আসবে। এবং এই ব্যাপারটা সম্ভবত এক্সেলেন্স বাংলাদেশের একটা অন্যরকম স্পেশালি বিউটি, আমরা এটাকে বিউটি বলি, একটা বিউটি, যে আমি চোখ বন্ধ করলেই কোনো একটা প্রবলেমের জন্য যে এক্সপার্ট প্রয়োজন তাকে আমি ডিরেক্টলি কানেক্ট করতে পারছি একদম। এবং দিন শেষে পুরো গ্রুমিংয়ের জন্য আমাদের যে মানুষগুলো সহযোগিতা করে তাদেরকে আমরা 1-to-1 কানেক্ট করতে পারছি। নাইম ভাই, আমি আপনার কাছে এর পরবর্তী ব্যাপারে যেটিতে আসবো সেটি হচ্ছে এক্সেলেন্স বাংলাদেশের এখন পুরো বাংলাদেশে গত বছর জুড়ে শুধু ঢাকায় না, বাহিরেও ক্যারিয়ার সামিট আয়োজন করেছে, জব ফেয়ার আয়োজন করেছে, যেখানে রাজশাহীতে, চট্টগ্রামে, বরিশালে এই জায়গাগুলোতে কিন্তু দেখা যায় যে খুব একটা এই অ্যাক্টিভিটিগুলো হয় না, সবাই ঢাকা কেন্দ্রিক।
এবং আপনি ঢাকায় প্রত্যেক দিন বের হলেও দেখবেন যে বিভিন্ন জায়গায় জব ফেয়ার হচ্ছে, ক্যারিয়ার সামিট হচ্ছে, কিন্তু বাহিরের ফুটপ্রিন্ট নাই। এক্সিলেন্স বাংলাদেশ কেন আসলে এই বিভিন্ন বিভাগগুলোকে সিলেক্ট করলো যে এই বিভাগগুলোতেও এই ক্যারিয়ার সামিট হওয়া উচিত, জব ফেয়ার হওয়া উচিত? জি জি, খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হয়তো আমার চাইতে খুব ভালো বেনজির ভাই দিতে পারতো, কিন্তু আমার যে জায়গাটা আসলে আমি যেটা ভাবি আর কি মনে করি সেটা হচ্ছে, আপনি একটা জিনিস চিন্তা করেন, ঢাকা কেন্দ্রিক কিন্তু অনেক মানুষ অনেক ধরনের ক্যারিয়ার সেশন, জব ফেয়ার অনেকেই করতেছে। অনেকগুলো ইউনিভার্সিটির ক্যারিয়ার যে ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলো অনেক সময় জব ফেয়ার করার চেষ্টা করে, সেমিনারগুলো করার চেষ্টা করে, কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা গ্যাপ থেকে যায় ঢাকার বাইরে, রাইট? অর্থাৎ আপনি দেখেন খুলনা কিন্তু উঠে আসতেছে আস্তে আস্তে, রাজশাহী ওই বিভাগটা উঠে আসতেছে। মানে আপনি কিন্তু সমগ্র বাংলাদেশকে যদি ডেভেলপ করতে চান, আপনি কখনো ওই যে নারীকে যেভাবে পিছনে রেখে আমরা সামনে আগাতে পারবো না, ঠিক সেইভাবেই আপনি একটা জেলাকে পিছনে রেখে আপনি কখনো, বা একটা বিভাগকে পিছনে রেখে আপনি কখনো পুরো দেশকে নিয়ে আগাতে পারবেন না। সুতরাং ওই জায়গাটা থেকেই, দায়বদ্ধতার থেকেই আমরা হচ্ছে বেসিক্যালি চিন্তা করলাম যে আমাদের ঢাকাতেও আমরা যেভাবে ফুটপ্রিন্ট রেখে যাচ্ছি, আমরা এই জিনিসটাকে স্কেল আপ অবশ্যই করব, আমরা এর থেকে কখনোই পিছাবো না। কিন্তু একই সাথে আমরা ঢাকার বাইরের যে জায়গাগুলো, বিভাগীয় শহরগুলো, জেলা শহরগুলো, এই প্রত্যেকটা জেলা শহর বা বিভাগীয় শহরগুলোকে আমরা টার্গেট করে করে ওই স্পেসিফিক স্টুডেন্টগুলোকে, কারণ তারা কিন্তু আসলে সুযোগ কম পায়। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি চাইলে ঢাকায় থেকে যতগুলো জব ফেয়ারে অ্যাটেন্ড করতে পারবো, যতগুলো ক্যারিয়ার সেমিনারে অ্যাটেন্ড করতে পারবো, ঢাকার বাইরের মানুষ কিন্তু সেই সেম ফ্যাসিলিটিস পাবে না। ঠিক সেই জায়গাটা থেকেই আমরা তখন চিন্তা করি যে আমরা তো কাউকে পিছনে রেখে সামনে আগাতে পারবো না। ঠিক সেই দায়বদ্ধতা থেকেই আমরা আসলে চাই যে প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা জেলাকে সামনে নিয়ে একসাথে নিয়ে আমরা আগাতে চাই। সুতরাং আমরা আমাদের সার্ভিসগুলোকে তাদের ডোর টু ডোর পৌঁছানোর জন্যই আসলে আমরা বাংলাদেশ বলেন আর যে কোনো পৃথিবী যে কোনো জায়গায় বলেন, রাজনীতিতে একটা উদাহরণ খুব দেয়া হয় যে একটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে যদি সুস্থ, স্বাভাবিক, সুন্দর কিংবা শক্তিশালী করতে চান, তাহলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে, স্থানীয় সরকারকে স্বচ্ছ হতে হবে, তাহলে ন্যাশনাল পলিটিক্সটা অনেক বেশি সুন্দর হবে। তার মানে এক্সিলেন্স বাংলাদেশ রুট লেভেল কিংবা হচ্ছে প্রান্তিক পর্যায়কে শক্তিশালী করার মাধ্যমে আগামীর যে ইউথ গড়ে তোলার চেষ্টা করছে সেটির একটি অংশ প্রত্যেকটা বিভাগ, জেলাগুলোতে। অবশ্যই সেটা একটা বিষয়, তবে একই সাথে আমরা কিন্তু শহর কেন্দ্রিক, মানে ঢাকা বাইরে যাচ্ছি না, মানে ঢাকা ছেড়ে দিচ্ছি, বিষয়টা এরকম না। আপনি জেনে খুব খুশি হবেন যে আমরা সামনে ঢাকার জন্য বা ঢাকার যে ক্যাম্পাসগুলো আছে সেই ক্যাম্পাসগুলোর জন্য, যেমন আপনি খুব মানে টপ টায়ার ইউনিভার্সিটিসগুলো আছে এবং একই সাথে মিড লেভেল, থার্ড লেভেল ইউনিভার্সিটিসগুলো আছে, বাট আমরা যদি ওই ক্রাইটেরিয়া বা লেভেল আপ না করে আমরা যদি সবার জন্যই সার্বজনীন বলি, আমরা ঢাকা কেন্দ্রিক যে জব ফেয়ারগুলো করতাম, যে সেমিনারগুলো করতাম, ঠিক সবগুলোই সেমভাবেই চলবে। একটাও কোনো মানে আমাদের তো প্রত্যেক ইয়ারে একটা রেজুলেশন হয়, সো আমরা ইয়ার রেজুলেশনে কখনোই চাই না যে ঢাকাকে কমিয়ে আমরা বাইরে ফুটপ্রিন্ট বেশি রাখবো। অবশ্যই আমরা এখন ঢাকাকে সেম রেখে বা ঢাকাকেও পারলে বেশ কিছু জায়গাতে একটু ইনক্রিজ করে আমরা বাকি জায়গাগুলোতেও কিভাবে টাচ করা যায় সেই জায়গাটা দেখতেছি। কারণ ন্যাশনাল ফুটপ্রিন্ট তো দরকার, রাইট। একই সাথে আমরা যেটা আসলে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা ঢাকা কেন্দ্রিক যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করে একটু ডিফারেন্ট মডিউলে আমরা একটু আগাতে চাচ্ছি। যেমন ধরেন আপনি ন্যাশনাল বিজনেস কম্পিটিশন বা ধরেন হচ্ছে ন্যাশনাল বিজনেস কেস কম্পিটিশন, এই জিনিসগুলো হয় বাংলাদেশে, হয় অনেকগুলো ইউনিভার্সিটি ক্লাব থেকে করে, আবার বেশ কয়েকটা প্রতিষ্ঠান করে, যখন হচ্ছে তারা দেখে তাদের রিক্রুটমেন্ট প্রসেসটাকে অনেক বেশি স্মুথ করার জন্য। এমএনসি গুলোও করে থাকে, রাইট, এক্স্যাক্টলি। সো ওই জিনিসটাই আমরা আমাদের বিগ বাজেটের সামনে একটা বড় প্রোগ্রাম আছে, ন্যাশনাল ইভেন্ট, হয়তো ওটা আমরা প্ল্যান করতেছি, ন্যাশনাল বিজনেস কেস কম্পিটিশন। সেটা আমরা টোটালি সারা বাংলাদেশ জুড়েই রান করব। তবে অবশ্যই আমাদের এখানে বেশ ভালো একটা ফুটপ্রিন্ট ফোকাস অবশ্যই থাকবে ঢাকা, কারণ তারা একটু অ্যাডভান্টেজ, বাট আমরা এই সেম জিনিসটাকে আনার জন্যই আসলে ঢাকার বাইরের দিকগুলোতেও ফোকাস দিচ্ছি। সো আমরা যেহেতু ন্যাশন ওয়াইড এই কাজটা করব, সুতরাং আমরা আশা করি সবাই খুব ভালোভাবেই নেবে, কারণ বাংলাদেশে এই জিনিসটা এর আগে তেমন খুব রেয়ার আর কি। সো ওই রেয়ার জায়গাটা নিয়ে আমরা কাজ করতেছি, সো দ্যাট সমগ্র বাংলাদেশি স্টুডেন্টগুলো আসলে স্কিল্ড হয়ে আমাদের এই জব মার্কেটগুলোতে আসে। গ্রেট। এক্সিলেন্স বাংলাদেশ আসলে মানুষের মাইন্ডসেটকে বা একজন শিক্ষার্থীর মাইন্ডসেটকে যেভাবে করে পরিবর্তন করছে ইন আ পজিটিভ ওয়ে, সেটা
অনেক বড় সাক্ষী আসলে আমিও। সেই জায়গাতে যাবার আগে আপনার কাছে আসতে চাই নাইম ভাই, স্কিল সেট শোডাউনে যারা ফাইনালে পৌঁছাচ্ছে কিংবা ফাইনালে পৌঁছাবে বা ফাইনালি যারা চ্যাম্পিয়ন হবে, তাদের জন্য আপনারা কি কি উপহার রাখছেন? আচ্ছা, খুবই এক্সাইটিং যে জিনিসটা হচ্ছে, বলে দেওয়া যাবে কি না? আমরা হ্যাঁ আমাদের ইভেন্ট পেজে অলরেডি লঞ্চ, তবে অনেক কিছু আমাদের ইভেন্ট পেজে এখনো লঞ্চ করি নাই, কারণ সেগুলোর দুই একটা বলতে চান কিনা? আমরা বেশ সারপ্রাইজড। মানে আমি যদি বলি আমাদের, আপনি অলরেডি বলছেন যে আমাদের কর্পোরেটে বেশ ভালো ফুটপ্রিন্ট আছে, সুতরাং সেই জায়গা থেকে আমরা আসলে ইয়াংদের একজন মেন্টর আমরা চিন্তা করি বা ইয়াংদের একজন আইকন চিন্তা করি, সেই রকম একজন মানুষ আমরা রিভিল না করি, আমি বোধহয় বুঝতে পেরেছি, হ্যাঁ বা বোঝার চেষ্টা করছি। সো সেই রকম একজন মানুষও আমাদেরকে বলার চেষ্টা করছে যে যখন তোমাদের এখান থেকে ফাইনাল সিলেকশন হবে, টপ 5 জনকে একটু আমার সাথে বসায়ও, আচ্ছা, আমরা একটু It's a great 3-4 opportunity. ঘন্টা ধরে একটু আলোচনা করব তাদের ক্যারিয়ার জার্নি বা তাদের সে কিভাবে চিন্তা করে। তার মানে যদি স্পেসিফিক করি, বাংলাদেশের টপ লেভেলের একজন লিডার কর্পোরেটের, তার সাথে বসে কয়েক ঘন্টা আইকন, কাটানো। শুধু ইয়াংস্টারদের আইকন, এটাও একটা বড় আইডেন্টিটি তার, আমি যদি ক্লু দেই আর কি। আমার আরো ক্লু দিতে ইচ্ছা করছে, কিন্তু আমরা এটাকে সারপ্রাইজ হিসেবেই রাখি। এরপরে আর কি কি উপহার থাকছে তাদের জন্য? আমাদের অনেকগুলো গিফট পার্টনার আছে, সো প্রত্যেকটা পার্টনারের থেকে আমরা বেশ কিছু গিফট আমরা হচ্ছে আমাদের যে টপ 10, সো প্রত্যেকেই দিচ্ছি। একই সাথে টপ 3 যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, সো চ্যাম্পিয়ন এবং রানার্স আপ, সো তাদের জন্য একটা মনিটারি ভ্যালুও আছে, একই সাথে তাদের জন্য গিফটও আছে। সো আমরা একদম মানে একদম প্রথম শুরু করলাম, তো ওই জায়গাটা থেকে হয়তো আমরা অনেক বেশি কিছু দিতে চাচ্ছি না বা দিতে পারতেছি না, সো ওই সীমাবদ্ধতার জায়গাটা থেকেও তবে আমরা যতটুকু চেষ্টা করতেছি আমাদের সর্বোচ্চটুকু যারা ভালো করবে ডেফিনেটলি তারা পাবে। আরেকটা কথা এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা এই জাজমেন্ট প্রসেসে, ডেফিনেটলি আপনি আসবেন, জাজমেন্ট প্রসেসে আমরা একদম একটা জিনিস এনশিওর করার চেষ্টা করছি যে সেই মানুষটা যে ধরেন আমাকে পোস্টার দিয়েছে বা ভিডিও সাবমিট করেছে, সেই মানুষটার নাম, ক্যাম্পাস নেম, সে কোন ডেজিগনেশন হোল্ড করে, সে ঢাকায় থাকে না ঢাকার বাইরে থাকে, এই জিনিসগুলো আমরা একদম জাজমেন্টের শিট থেকে পুরো ইরেজ করে, অর্থাৎ আমরা জিরো বায়াস, নামে পরিচয় হবে, রাইট, জিরো বায়াসনেস, একদম সে কি কন্টেন্টটা দিল ঠিক তার উপরে বেস করেই মার্কিংটা আসবে। সো আমরা একদম বায়াসনেস রাখারই ট্রাই করি নাই, সুতরাং লেটস সি আমাদের রেজাল্টটা দেখা যাবে আর কি। আশা করছি খুবই এক্সাইটিং। এবং বাংলাদেশের খবরের দর্শকদেরকেও জানিয়ে রাখি, আমরা আজকে যে জার্নিটা নিয়ে কথা বলছি, স্কিল সেট শোডাউন, আনলক ইউর ফিউচার, এই ইভেন্টে যারা ফাইনালিস্ট কিংবা চ্যাম্পিয়ন হবে, তাদের জন্য আরও একটা সুখবরও দিয়ে রাখি, সেটি হচ্ছে আমরা এই বাংলাদেশের খবরে বসেই আপনাদের এই জার্নির গল্পটাও কিন্তু আমরা শুনবো। এটিও আপনাদের একটা সারপ্রাইজের অংশ ছিল, আমরা আজকে বলেই দিলাম। কিছু কিছু প্রকাশ হোক, কিছু কিছু অপ্রকাশিতই থাকুক। নাইম ভাইয়া, এক্সিলেন্স বাংলাদেশে আপনি কতদিন ধরে কাজ করছেন, এবং এই যাত্রায় আপনার কিছু কথা শুনতে চাই যেগুলো আপনার মনে রাখার মতো। আমারও কিছু আছে, আমিও এঙ্গেজ করব। খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন। হ্যাঁ, যদি বলি এক্সেলেন্স বাংলাদেশে আমি 2022 থেকে, সো 2022 থেকে আজকে 2025, অনেক বছর। জার্নিটা অনেক ইজি ছিল, বিষয়টা এরকম না। আমি একদম শুরু থেকে যেভাবে শুরু করে ক্যাম্পাস টিম মেম্বার, সো ক্যাম্পাস টিম মেম্বার, এরপরে আস্তে আস্তে সেন্ট্রালের আস্তে আস্তে অনেকগুলো, রাইট, আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির এগ্রিকালচার গ্র্যাজুয়েট। সো ওই ইউনিভার্সিটিতে সবাই ভেবেছে আপনি বিবিএতে পড়েন না। আচ্ছা, সো ওই ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আমি আসলে এক্সেলেন্স বাংলাদেশের সাথে যুক্ত হই, এবং সেখান থেকেই আসলে ওই ক্যাম্পাস টিম, এরপরে সেন্ট্রাল টিমে আমি যতগুলো দায়িত্ব পালন করেছি আমার মনে হয় না অন্য কেউ ঠিক এতগুলো রোল প্লে করছে, মানে বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্ট। রাইট, আপনি চিন্তা করলে আমি বিজনেস ডেভেলপমেন্টেও দায়িত্ব পালন করেছি, আমি মার্কেটিং টিমেও বেশ কয়েকদিন দায়িত্ব পালন করেছি। না, টিমটা আসলে টিমের অনেক নাম ডাক, এরা সারা রাত ধরে মিটিং করে, সারা রাত ধরে ইন্টারভিউ নেয়, সো এই জন্য জিজ্ঞেস করলাম যে আপনি টিমে ছিলেন। হ্যাঁ, বাট আমি ছিলাম না, কিন্তু ওভারঅল আমাকে গাইড করতে হয়েছে। এবং এই টিমে যারা ছিলেন, সম্রাট ভাই, নূর তাসিন ভাই, তাদের একটা ভয়াবহ ব্যাপার স্যাপার তারা এক্সপ্লেন করতে চায় যে টিম এতটা কমপ্লেক্স, কারণ 75+ ইউনিভার্সিটির 5 জন করে শিক্ষার্থীকে ম্যানেজ করা, ইটস হাইলি টাফ। ডেফিনেটলি। সো ওই তো মানে জার্নিটা ওমনই ছিল। সো আমি অনেকগুলো টিমকে আস্তে আস্তে লিড করতে করতে আসলে এই রিসেন্টলি
হচ্ছে অপারেশনের দায়িত্বটা পেলাম। সো এখন হচ্ছে সমগ্র টিমগুলোকেই ওভারঅল আপনাকে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। নাইম ভাই, আমার একটা ডিফারেন্ট পারসেপশন ছিল যে আমি যেহেতু স্কুলে পড়েছি আলহার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, আমি কখনো বোধহয় স্কুলে বেতন দিই নাই, কারণ ক্লাস 5-এ স্কলারশিপ ছিল, এরপরে ক্লাস 8-এ স্কলারশিপ ছিল আলহামদুলিল্লাহ, এরপরে ক্লাস 10-এর পরে ভর্তি হই ঢাকা কলেজে। ওটাও একটা সরকারি সারাউন্ডিংস, আমার বাবা সরকারি চাকরি করে, মা সরকারি চাকরি করে। আমি আমি ভেবেই নিতাম যে কর্পোরেট সেক্টরের মানুষজন আসলে রোবট, কবিতা কিংবা সাহিত্যের দিক থেকে তারা একটু নিজেদেরকে কম অ্যাটাচ করেন। কিন্তু আমি যখন নর্থ সাউথে ভর্তি হই তখন আসলে আমি বাধ্য হয়ে হলেও কর্পোরেটের সাথে আমাকে এঙ্গেজ হতে হয়েছে, এবং ফলশ্রুতিতে আমি কয়েকটা ক্লাব করতাম, কিন্তু পরবর্তীতে আমি এক্সিলেন্স বাংলাদেশে জয়েন করি। আমার ধারণা বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে এক্সিলেন্স বাংলাদেশ যে পজিটিভ মাইন্ডসেটকে আনার চেষ্টা করছে কিংবা আনছে, সেই যাত্রার আমি সবচেয়ে বড় সাক্ষী। কর্পোরেটের এই অর্গানাইজেশন আসার পরে আমি যখন আমার এক্সেল ফাইলটা খুলে দেখি যে গত 2 বছরে কিংবা গত 3 বছরে বা আমার ছাত্র জীবন থাকা অবস্থায় আমি 10 জন টপ লেভেল ম্যানেজমেন্টের মানুষজনকে ডিরেক্টলি কানেক্ট করতে পারি বা করার চেষ্টা করতে পারি, কিংবা আমি সহযোগিতা চাইলেই তাদের কাছ থেকে পাই, কিংবা হুট করে যদি বলি ভাইয়া আমি আপনার অফিসের নিচে 1 কাপ চা খেতে চাই, এই সুযোগটা যখন পাই তখন আসলে আমার তাদের সম্পর্কে ধারণা পরিবর্তন হতে শুরু করে। এবং আমি এমন অনেক মানুষকে চিনি, যেমন আমার হুট করে মাথায় চলেই আসলো আসিফ ইকবাল ভাইয়া, যিনি কিনা বাংলাদেশের সংস্কৃতিতে একজন গুরুত্বপূর্ণ মানুষ, বাংলাদেশের সাংস্কৃতিক প্রেক্ষাপটে গান চিলতার, হ্যাঁ তিনি সুন্দর সুন্দর গানের লেখক তিনি। এবং আপনি নিজেও ফেস করেছেন হয়তো এই ফ্রেজটা, সেটা হচ্ছে আমরা অনেক গান শুনেছি ছোটবেলা থেকে, নাটকের গান বলেন, আর্ট ফিল্মের গান বলেন, কলকাতার আর্ট ফিল্মের গান বলেন, কিংবা এবং বাংলাদেশের ক্লোজ আপ অন থেকে শুরু করে যদি লক্ষ্য থাকে অটুটের মতো গান যার হাতে লেখা। আমি যখন তার সাথে বসে কথা বলার সুযোগ পেয়েছি, তার সহযোগিতা পাওয়ার সুযোগ পেয়েছি, তখন আমি বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি এক্সিলেন্স বাংলাদেশ কি করছে কিংবা কিভাবে করছে। এবং তখন কিন্তু আপনি ডেফিনেটলি রিকগনাইজ করছেন যে কর্পোরেটের মানুষ রোবট না। না, একদম একদম আমি তখন বুঝতে পেরেছি যে এখানকার মানুষের সাংস্কৃতিক মনা, যেই চিন্তা ভাবনা সেটা অনেক বেশি। এবং পার্থক্য হচ্ছে আমরা কিন্তু সংস্কৃতির মধ্যে যদি যাই, অপসংস্কৃতি বলেও একটা ব্যাপার আছে। এই মানুষগুলোর মধ্যে অপসংস্কৃতির প্রেক্ষাপটটা খুবই কম। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে, সাংস্কৃতিক প্রেক্ষাপটে এই মানুষগুলো যতটুকু কন্ট্রিবিউশন রাখার, ওটা রাখার পরেই কিংবা রাখার চেষ্টা করার পরেই আবার তাদের কর্পোরেট জীবনেও দৌড়ানো শুরু করে বা কাজ করা শুরু করে, ব্যস্ত হওয়া শুরু করে। নাইম ভাইয়া, আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বাংলাদেশের খবর, এক্সিলেন্স বাংলাদেশ, দুটি প্রেক্ষাপট থেকেই আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার স্কিলসের শোডাউনের অপারেশনস ব্যাপারটাও, সেটি যদি বলতেন। ধন্যবাদ। সবার প্রথমেই ধন্যবাদ দেই বাংলাদেশের খবরকে, কারণ তারা খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে আসলে কিছু জিনিস এক্সপ্লেন করা গিয়েছে। সো ওই জায়গাটা থেকে বাংলাদেশের খবরকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আমি অবশ্যই ধন্যবাদ জানাই এবং আমি কৃতজ্ঞ, আমি এক্সিলেন্স বাংলাদেশে একজন গর্বিত মেম্বার, এই বড় পরিবারটার একজন ছোট্ট মেম্বার। সো সেই জায়গা থেকে, এবং একই সাথে আমি আমাদের নতুন যে ইয়াং জেনারেশন যারা আসলে এই টোটাল মানে সামনে ইন্ডাস্ট্রিতে আসতে যাচ্ছে, সো সবাইকে একটা জিনিস বলবো যে এখন মানুষগুলো না, মানে আপনি যখন কোম্পানির দিকে লক্ষ্য করবেন, ঠিক সেই মানুষগুলো চায় আসলে যে আপনি একটু স্কিলড থাকেন, আপনি বেসিক অনেকগুলো ধারণা নিয়ে আসেন। হ্যাঁ, প্রত্যেকটা অফিসের কালচার সব কিছু একটু ডিফারেন্ট, কাজের প্রসেস ডিফারেন্ট, সেগুলো আপনি অফিসে ঢোকার পরে শিখবেন, শিখেই যাবেন। কিন্তু ইনিশিয়াল যে স্কিলগুলো দরকার সেই জিনিসগুলো আপনি একটু শিখে আসেন প্রায়র। সো এই কারণেই আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো যে আপনি আসলে এই জিনিসগুলো, ছোট ছোট যে স্কিলগুলো আসলে এন্ট্রেন্সের জন্য দরকার, আপনার সিজিপিএ কম হইতেই পারে, কিন্তু একই সাথে আপনাকে ওই এন্ট্রেন্স বা ওই সিজিপিএ কমের যে ব্যাপারটা, সেটাকে ব্যারিয়ারটাকে ভেঙে দিয়ে আপনাকে যখন সামনে আগাতে হবে, অর্থাৎ আপনাকে যখন স্ট্যান্ড আউট করতে হবে, সেই জায়গাটা থেকে আপনি নিজেকে একটু স্কিলড করেন। সো এটা আমার হচ্ছে অনুরোধ থাকবে। একই সাথে এক্সিলেন্স বাংলাদেশ বা এই ধরনের যত প্ল্যাটফর্ম আছে, সো তাদের সাথে তারা কি করে,
তারা কোন ধরনের কাজ করে, সো সেই জিনিসগুলো একটু নখদর্পণে নেওয়ার চেষ্টা করেন এবং একই সাথে পারলে নিজের একটু কন্ট্রিবিউশন। একটা খুব সুন্দর ছোট্ট উদাহরণ আছে, সেটা হচ্ছে প্লিজ বি এ টিচার। মানে আপনি সবসময়ই, আপনি একজন টিচার না হইলেও আপনি একজন টিচার হন। সুতরাং আপনি যে জিনিসটুকু জানেন আপনি অবশ্যই আপনার পরবর্তী জেনারেশন বা আপনার ছোটরা যারা আছে, সো তাদেরকে একটু শেখানোর চেষ্টা করেন যে এই জিনিসগুলো এভাবে করা যায়। সো এটাই আমার বলা থাকবে। এবং সর্বোপরি ধন্যবাদ বাংলাদেশের খবরকে, তারা এই ছোট্ট এবং খুব সুন্দর একটা আয়োজনের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ নাঈম ভাইয়া। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু এই শেষটাই শেষ নয়। আমরা বাংলাদেশের কর্পোরেট জগৎকে নিয়ে যতটুকু এক্সপ্লোর করা যায় বাংলাদেশের খবরের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাবার আগে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের খবর এই ধরনের অনুষ্ঠানকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের জন্যই কাজ করছে। আমাদের সাথে আজকে ছিলেন নাঈম মুনতাজির ভাইয়া, হেড অফ অপারেশনস এক্সিলেন্স বাংলাদেশ, এবং সাথে ছিলাম আমি মোহাম্মদ খসরু, ব্র্যান্ডিং এবং মার্কেটিং ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি এক্সিলেন্স বাংলাদেশেই। আপনাদের সাথে পরবর্তীতে আবার কোনো আয়োজনে, আবার কোনো কথা নিয়ে, আরও কোনো নতুন যাত্রা নিয়ে কথা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।